রাজধানীতে আজ থেকে আনুষ্ঠানিকভাবে বসেছে কোরবানির গরুর হাট। বৃষ্টিতে ভোগান্তি ক্রেতা বিক্রেতাদের। গরু মোটাতাজাকরণে কমেছে স্টেরয়েড হরমোন ব্যবহারের প্রবণতা। ভারতীয় গরু আসলে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় দেশের খামারিরা। সরবরাহ কম থাকায় বাড়ছে চামড়া প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত লবণের দাম। আমদানির সিদ্ধান্ত সময় মতো না নেওয়ায় দাম বাড়তে পারে কয়েক গুণ, আশঙ্কা ব্যবসায়ীদের। এবং কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর পাইকারি বাজারে বেড়েছে মশলার দাম। আদা, রসুন ও পেঁয়াজের দাম কমলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি নাজিয়া শাকুর। শুরুতেই কোরবানির হাটের খবর। রাজধানীতে আজ আনুষ্ঠানিকভাবে বসছে কোরবানির পশুর হাট। বৃষ্টি মাথায় নিয়ে সকাল থেকেই সারি সারি গরু ছাগল নিয়ে গাবতলীর পশুর হাটে বসে আছেন বিক্রেতারা। দিনের শুরুতে ক্রেতার সংখ্যা তেমন না থাকলেও হতাশ নন বিক্রেতারা। দুপুরের পরে বেচা বিক্রি বাড়বে বলে প্রত্যাশা তাদের। তবে সীমিত সংখ্যায় হলেও ভারতীয় গরু দেশে আসতে শুরু করায় ন্যায্য দাম পাওয়া নিয়ে কিছুটা শঙ্কিত বিক্রেতারা। যদিও ক্রেতারা বলছেন বিদেশি গরু কম থাকায় ইচ্ছে মতো দাম হাঁকছেন বিক্রেতারা। এদিকে গত দুদিনের মতো আজও দেশের বিভিন্ন এলাকা থেকে ট্রাক ভরে গরু ছাগল আসছে গাবতলীতে। দু একটি ছিনতাইয়ের ঘটনা ঘটলেও পথে বড় ধরনের কোনো সমস্যা পোহাতে হচ্ছে না বলে জানিয়েছেন বিক্রেতারা। হাটে জাল টাকা দৌরাত্ম্য ঠেকাতে নকল টাকা শনাক্তকরণ মেশিন বসিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া ক্রেতা বিক্রেতার নিরাপত্তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার শাহালি জয়। পশুর হাটের অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাদিয়া, আপনি জানেন যে রাজধানীতে যে কয়েকটি গরুর হাটে বেশি ক্রেতা এবং বিক্রেতাদের সমাগম হয় তার মধ্যে এই গাবতলী হাট অন্যতম। এবং আপনি যেমনটি বলছিলেন যে আজ থেকে আনুষ্ঠানিকভাবে কিন্তু কোরবানির হাটগুলোতে পশু বিক্রি শুরু হয়েছে। আজ সকাল থেকে আমরা গাবতলী হাটে ঘুরে যে বিষয়টি দেখতে পেয়েছি যে এখানে পশুর সমাগম এবং বিক্রেতাদের সমাগম মোটামুটি আমরা ভালোই দেখতে পাচ্ছি। তবে এই মুহূর্তে আজ সকাল থেকে ক্রেতাদের সমাগম কিন্তু আমরা তেমন একটা দেখতে পাইনি। আপনি দেখতে পাচ্ছেন যে বৃষ্টি পড়ছে এবং আজকে আবহাওয়া বেশ কিছুটা প্রতিকূল, যে কারণে আজ পশুর সমাগম থাকলেও ক্রেতাদের সমাগম কিছুটা কম আমরা লক্ষ্য করছি। এবং বিক্রেতাদের সঙ্গে আমরা ব্যাপারীদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি যে আপনার বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে দক্ষিণাঞ্চলের কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর এবং উত্তরাঞ্চলের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ থেকে কিন্তু এই হাটে গরু আসছে। এবং আপনি যে বিষয়টি আপনাকে জানাতে চাই যে ক্রেতাদের সবচেয়ে বেশি যে আগ্রহ থাকে যে বিষয়টি নিয়ে, সেটা হচ্ছে দাম কিরকম উঠেছে এবার পশুর। তো বিক্রেতারা দাবি করছেন যে গতবারের মতো এবারও একই ধরনের দাম রয়েছেন, যদিও ক্রেতারা এই বক্তব্যকে অস্বীকার করছেন এবং তারা বলছেন যে গতবারের থেকে মোটামুটি মাঝারি ধরনের গরুগুলোতে 10 থেকে 12,000 টাকা বেশি দর হাঁকা হচ্ছে। এছাড়া ছাগলের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে 1 থেকে 2,000 টাকা বেশি দাম গতবারের চেয়ে কিন্তু এবার ছাগল প্রতি এবার দাবি করছেন বিক্রেতারা। তবে এই মুহূর্তে গরু ছাগলের দাম বেশি থাকলেও ক্রেতারা আশা করছেন যে ঈদ যত এগিয়ে আসবে, ঈদের সময় যত কাছাকাছি চলে আসবে, গরু ছাগলের দাম হয়তো আগের চেয়ে এখন যেই দাম চাওয়া হচ্ছে তার থেকে কিছুটা কমে আসবে এবং ক্রেতাদের নাগালের মধ্যেই তারা গরু ছাগল কিনতে পারবেন। তো নাজিয়া, এই ছিল গাবতলী হাট থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর। দর্শক, রাজধানীর গাবতলীর কোরবানির পশুর হাট থেকে আমাদের সেখানকার অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী শাহালি জয়। ঈদুল আজহাকে সামনে রেখে গোচারণ ভূমি হিসেবে খ্যাত সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলায় পশু মোটাতাজাকরণ করা হয়। এই প্রক্রিয়ায় প্রতি বছর অবৈধ স্টেরয়েড হরমোন ব্যবহার করা হলেও এবছর খামারিদের এই প্রবণতা অনেকটাই কমে এসেছে। প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণের ফলে লাভের আশা করছে খামারিরা। তবে ভারতীয় গরু আসলে এবারও লোকসান হবে বলে আশঙ্কা করছেন তারা।
এদিকে অবৈধ স্টেরয়েড ব্যবহারে কঠোর অবস্থানের কথা জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। সিরাজগঞ্জ প্রতিনিধি রিঙ্কু কুণ্ডুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1973 সালে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্কভিটার একটি দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানা সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত হওয়ার পর এখানে গড়ে ওঠে শত শত গরুর খামার। অন্যান্য বছর এখানে নিয়মিত খামারিদের পাশাপাশি কিছু মৌসুমী খামারি মানবদেহের জন্য ক্ষতিকর স্টেরয়েড ব্যবহার করে দ্রুত গরু মোটাতাজা করত। কিন্তু এই কাজে অনেকের লোকসান হওয়ার পাশাপাশি জনসচেতনতা ও প্রাণী সম্পদ বিভাগের তৎপরতার কারণে চলতি বছর এই প্রবণতা অনেকটাই কমে এসেছে। খানার পানি খাওয়াইলে অনেক মোটা হয়, তারপরে যে আছে যে গুড়, পচা গুড়, ওগুলো খাওয়াইলে হয়, তারপরে এই যে ইঞ্জেকশন, তারপরে অ্যানোলাক্স বড়ি আছে, ওগুলো খাওয়াইলে অনেক মোটা তাজা হওয়া যায়। আমরা যেভাবে গরু লালন পালন করি, যেভাবে চাষ করি, সেভাবে হচ্ছে আপনার প্রাকৃতিকভাবে তারা বেড়ে ওঠে। এখানে আমাদের কোনো মেডিসিন দিতে হয় না। তবে স্টেরয়েডের হাত থেকে মুক্তি পেলেও বাজারে ভারতীয় গরুর অবাধ প্রবেশাধিকার থাকলে এবারও লোকসান হবে বলে আশঙ্কা করছেন খামারিরা। ইন্ডিয়ান গরু আসলে মনে করেন এই গরু 80,000 90,000 টাকা দাম করবে, আমার মনে করেন লস। ইন্ডিয়ান গরু যদি না আসে তবে আমার পরম কিছু করবে, হ্যাঁ কিছু লাভ হবে, তা না হলে লাভ হবে না। ইন্ডিয়ান গরু বাজারে প্রবেশ করে আমাদের যে খরচ তার ন্যূনতম 25% দেখা যায় লস হয়। এদিকে গরু মোটাতাজাকরণে অবৈধ হরমোন প্রয়োগ বন্ধে পরিকল্পিত উদ্যোগ গ্রহণের কথা জানালেন জেলার প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা। আমাদের সমস্ত খামার মালিককে আমরা তালিকাভুক্ত করে ফেলছি। মোবাইল কোর্ট কার্যক্রম উপজেলা ভিত্তিক, ইউনো সাহেব সেখানে তার নেতৃত্বে আমাদের প্রাণী সম্পদ কর্মকর্তাগণ এটা সার্বক্ষণিক এটা মনিটরিং করতেছেন। সরকারি হিসেব মতে ঈদুল আজহাকে সামনে রেখে এবার সিরাজগঞ্জে 1,10,000 ষাঁড়, 72,000 ছাগল ও 10,000 ভেড়া মোটাতাজাকরণ করা হচ্ছে। সময় সংবাদ, সিরাজগঞ্জ। এদিকে ভারত থেকে গরু না আসায় পঞ্চগড়ের হাটগুলোয় দেশি গরুর চাহিদা বেড়ে গেছে। তবে দাম বেশি হওয়ায় বিক্রেতারা সন্তুষ্ট হলেও ক্রেতারা পড়েছেন বিপাকে। ভারতীয় সীমান্ত ঘেঁষা হওয়ায় প্রতি বছরই ঈদুল আজহার সময় সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে জেলায় প্রচুর ভারতীয় গরু ঢুকত। তবে এবছর ভারত থেকে গরু আসা বন্ধ থাকায় দেশীয় গরুর উপর নির্ভরতা বেড়ে গেছে। এই সুযোগে গরুর বেশি দাম হাঁকাচ্ছেন খামারিরা। ফলে সাধ্যের বাইরে চলে যাওয়ায় অনেক ক্রেতাই হাটে এসে গরু না কিনে বাড়ি ফিরে যেতে বাধ্য হয়েছেন। তবে ইজারাদারদের দাবি, ভারত থেকে গরু না এলেও হাটে পর্যাপ্ত গরু থাকায় দাম অনেকটা স্বাভাবিক রয়েছে। গরুর দাম হলো 31,000। গতবারে এরকম সমমানের গরু কিনছি প্রায় 22-23,000। গরু তো কিনতেই হবে, কিন্তু ভারতের গরু না আসার জন্য গরুর দাম অনেক বেশি। লোকাল গরু আমদানি প্রচুর বাজারে, এটা সংখ্যা কম, বিক্রি কম হচ্ছে। তা আশা করি গরুর দাম খুব একটা বেশি না, ক্রয় ক্ষমতার মধ্যে। কোরবানির ঈদের বাড়তি চাহিদার তুলনায় বাজারে সরবরাহ কম থাকায় প্রায় প্রতিদিনই বাড়ছে চামড়া প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত লবণের দাম। পশুর চামড়া সংরক্ষণের অপরিহার্য উপাদান লবণ আমদানির সিদ্ধান্ত সময় মতো না নেয় এবার দাম স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বাড়তে পারে বলেও আশঙ্কা ব্যবসায়ীদের। তবে কর্তৃপক্ষ বলছেন, এবছর লবণের উৎপাদন কম হলেও গত কয়েক বছরের বাড়তি লবণের মজুদ থাকায় সংকটের কোনো আশঙ্কা নেই। বিস্তারিত মোস্তফা মাহবুবের রিপোর্টে। দেশের চামড়া শিল্পের প্রায় অর্ধেক কাঁচা চামড়া সংগ্রহ করা হয় কোরবানির মৌসুমে, আর কোরবানির ঈদের কয়েকদিনে বেড়ে যায় চামড়া সংরক্ষণে ব্যবহৃত লবণের চাহিদাও। এ সুযোগে লবণের দামও বাড়িয়ে দেয় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। 2 সপ্তাহ আগেও লবণের দাম 675 টাকা ব্যাগ ছিল, এখন সেটা 700 টাকায় দাঁড়িয়েছে। তো একটা কৃত্রিম সংকট এমনিতেও কিন্তু হয়ে যায়। সারা বছরে যতটুক লাগে কোরবানির সময় অতটুক লাগে। এখন তো মনে করেন 645 নিয়ে 700 টাকা চলতেছে। ঈদের 2 দিন আগে এটা 900 টাকা হয়ে যেতে পারে। গতবারও তাই হয়েছে। বিসিকের তথ্যমতে 2014-15 অর্থ বছরের লবণ মৌসুমে বৈরী আবহাওয়া আর চাষযোগ্য জমি কমে যাওয়ার কারণে 16,58,000 টন চাহিদার বিপরীতে লবণ উৎপাদন হয়েছে 12,82,000 টন। তবে এর আগের 2 বছরে উৎপাদন ছিল চাহিদার চেয়েও বেশি। এবছর প্রায় 3.5 লাখ টন ঘাটতির বিপরীতে সরকার 1 লাখ টন লবণ আমদানির সিদ্ধান্ত নিলেও ব্যবসায়ীরা বলছেন, কোরবানির আগে আমদানি করা লবণ বাজারে আসবে না। কথা ছিল যে প্রতি ইন্ডাস্ট্রি সর্বোচ্চ 10,000
মেট্রিক টন করে এলসি ওপেন করতে পারবেন। পরে 10,000 টনের জায়গায় 2,222 মেট্রিক টন করে বরাদ্দ দিয়ে দিয়েছেন। এরপরে ওখান থেকে বিভিন্ন আইনি প্রক্রিয়া আছে, কাস্টমস বিষয় আছে ওদেশের, এগুলি করে বাংলাদেশে জাহাজ চিটাং পোর্টে আসতে প্রায় 10 থেকে 15 দিন সময় লাগে। তো ঈদের আগে আর লবণ আসার সম্ভাবনা নেই। তবে আগের 2 বছরের বাড়তি প্রায় 3 লাখ টন লবণ মজুদ থাকায় কোরবানি ঈদের চাহিদা মোকাবেলায় কোনো সংকট সৃষ্টি হবে না বলে দাবি এই কর্মকর্তার। কেউ যাতে অতিরিক্ত লবণ গুদামজাত করে না রাখতে পারে, এই জন্য আমাদের মোবাইল কোর্ট পরিচালিত হয়। এবারও জেলায় জেলায় যে অফিসগুলো আছে সেখানে এগুলো হচ্ছে এবং আশা করি তেমন একটা অসুবিধা আমাদের হবে না। চামড়া ব্যবসায়ীরা বলছেন এ খাতে সারা বছর প্রায় 60,000 টন লবণ দরকার হয়, যার মধ্যে প্রায় 35 থেকে 40,000 টন ব্যবহার হয় কোরবানির মৌসুমে। মুস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। আর মাত্র কয়েকদিন পরই মুসলমানদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশে প্রতীকী প্রিয় জীবন উৎসর্গ করার ধর্মীয় বাধ্যবাধকতায় এদিন পশু কোরবানি দেয় মুসলমানরা। সুদূর যুক্তরাষ্ট্রে পশু কোরবানি দেন প্রবাসী বাংলাদেশিরা। ঈদুল আজহা উপলক্ষে তাই প্রস্তুতিতে ব্যস্ত এখন তারা। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর তথ্য ও আনোয়ার হোসেন বাবুর ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নিউ ইয়র্কের পশু খামার আর গ্রোসারিগুলোতে কোরবানির অর্ডার চলছে সেপ্টেম্বরের শুরু থেকেই। জ্যামাইকা, জ্যাকসন হাইটস, ব্রুকলিন, ব্রঙ্কস, এস্টোরিয়ায় প্রায় 2 শতাধিক গ্রোসারি আর পশু পাখি খামারগুলো ব্যস্ত কোরবানির প্রস্তুতিতে। আমাদের এই পর্যন্ত প্রায় 20-22টা গরু পড়ছে আর 40-50টা ছাগল পড়ছে। আমরা সিরিয়ালে রাখি এবং সিরিয়ালে এগুলি আমরা কাটে দেই। মাংসটা রেডি করার পরে কাস্টমারকে কল করব। কল করার পরে কাস্টমারকে নাম বলবো, এত নম্বর গরু রেডি হয়েছে, আপনি নিয়ে যান। কোরবানিতে সব ধরনের সুযোগ সুবিধার নিশ্চয়তার কথা জানালেন গ্রোসারি শপের মালিক ও কর্মচারীরা। এখানে সম্পূর্ণ ইসলামিক মোতাবেক ধর্মীয় অনুসারে আমাদের কোরবানিগুলো হয়ে থাকে। আমরা খুব সুন্দরভাবে সার্ভিসগুলো দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের নিউ জার্সিতে যে ফার্ম আছে সেই ফার্মের গরু আমরা এবার কোরবানিতে দেব। আশা করি কোরবানির গরু ভালো হবে, কাস্টমার ভালো পাবে। দেশের মতো ব্যবস্থা না থাকায় এখানে পশু কোরবানির ব্যবস্থা করা হয় শহর দূরবর্তী পশু খামারগুলোতে। আর এসব খামারগুলোতে কোরবানির জন্য গ্রোসারিগুলোর মাধ্যমে আগেভাগেই গরু ও খাসি কিনছেন প্রবাসীরা। অনেকেরই খামার আছে, বিদেশি যারা আছে তারা এই খামারগুলি চালায়, আবার বাঙালিও আছে। এরা ফোন করে বলে দেয় যে তাদের কাছে গরু আছে, দেন ওইখানে গেলে পরে ওরা গরুগুলি দেখায়, যেটা ভালো হয় সেটা আমরা বাছাই করে নিই। দোকানে আসি গরু কোরবানি অর্ডার করার জন্য, কোরবানির গরু এখানে সবকিছু ফ্রেশ পাওয়া যায়। কোরবানি দিলে ঠিক সময় মতো কোরবানির মাংস পাওয়া যায়, এই জন্য মূলত এখানে কোরবানি দেওয়ার জন্য আমি আসছি। নিউ ইয়র্কের বাংলাদেশি মালিকানায় অন্যতম বৃহৎ জীবন্ত পশু পাখির খামারের স্বত্বাধিকারী আব্দুল সালাম জানালেন, কেবল নিউ ইয়র্কেই নয়, পবিত্র মক্কা নগরীতেও কোরবানির বিশেষ ব্যবস্থা করেছে তার ব্যবসা প্রতিষ্ঠান। মক্কা তো যারা কোরবানি দিতে চান তারাও দিতে পারবেন। উট নিয়ে একটু সমস্যা হয়েছে, মক্কা শরীফে উট কোরবানি দেওয়া যাবে না, বাট আপনার আদাশ্রীতে উট কোরবানি দেওয়া যাবে, বাট মক্কা শরীফে আপনার ছাগল, দুম্বা এসব ছোট প্রাণী কোরবানি করা যাবে। যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশের সংখ্যা প্রায় 6 লাখ, আর নিউ ইয়র্ক সিটিতে পশু কোরবানি হয় 2,500। সময় সংবাদ, নিউ ইয়র্ক। ঈদের আগে চাহিদা বাড়লেও পর্যাপ্ত সরবরাহ থাকায় কমেছে আদা, রসুন ও পেঁয়াজের দাম। তবে গেল সপ্তাহের তুলনায় দাম বেড়েছে এলাচ, লবঙ্গ, মরিচ সহ নানা পদের মশলার। আর পাইকারি বাজারে খোলা সয়াবিনের দাম কিছুটা কমলেও স্থিতিশীল রয়েছে ডাল সহ বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর। এদিকে পোলাও চালের সঙ্গে সঙ্গে বেড়েছে সব ধরনের চালের দাম। মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেট ঘুরে বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। কোরবানির পশু পরিবহনের কারণে ট্রাক ভাড়া বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে রাজধানীর পাইকারি চালের বাজারে। ফলে এক সপ্তাহের ব্যবধানে কেজিতে 2 টাকা বেড়ে চলতি সপ্তাহে প্রতি কেজি মিনিকেট 40 থেকে 42 টাকা, নাজির শাইল 45 থেকে 48, গুটি স্বর্ণা 30 আর ব্রি 28 বিক্রি হচ্ছে 33 থেকে 34 টাকায়। এর সাথে বিক্রি বাড়ায় বেড়েছে পোলার চালের দাম। পোলাও চাল ছিল 65-66, এখন 74-75-76। প্রতি গাড়িতে 10,000 টাকা করে ভাড়া বৃদ্ধি, আবার মোকামেও চালের একটু ধানের দাম বৃদ্ধি, সেই কারণে চালের দামটা বেশি। এদিকে চাহিদা বাড়লেও পর্যাপ্ত সরবরাহ থাকায় নিম্নমুখী দেশি বিদেশি পেঁয়াজের বাজার কমেছে, আদার দামও। আর চলতি সপ্তাহে কেজিতে 10 টাকা কমে রসুন বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়। আদার বাজার ছিল আগে 85 থেকে 90 টাকা,
আজকের বাজার 70 থেকে 75 টাকা, আর পেঁয়াজের বাজার কেজি 2 টাকা কমছে, 65 থেকে 87 টাকা দেশি পেঁয়াজের বাজার। পাকিস্তানি পেঁয়াজটা 45 থেকে 50 টাকা, এটার বাজার কমছে 5 থেকে 7 টাকা। ঈদের উপলক্ষে যে আমাদের বেচা কিনা হয় এই হিসাবে অর্ধেকও না। তবে প্রতিবারের মতো এবারও কোরবানির আগে বেড়েছে বেশিরভাগ মশলার দাম। কেজিতে 50 থেকে 60 টাকা বেড়ে এলাচ 1400 টাকা পর্যন্ত, আর লবঙ্গ বিক্রি হচ্ছে 1100 টাকায়। 10 থেকে 15 টাকা বেড়ে প্রতি কেজি শুকনা মরিচ 170 থেকে 180, আর হলুদ বিক্রি হচ্ছে 130 থেকে 135 টাকায়। তবে আশানুরূপ বিক্রি নেই বলে জানালেন ব্যবসায়ীরা। গোলমরিচ আগে ছিল 940 থেকে 960, এখন এর সাথে 1000 থেকে শুরু করে 1050 টাকা। মশলার দাম অল্প পরিমাণে বাড়ছে, কারণ মালের সরবরাহ কিন্তু প্রচুর, কিন্তু কাস্টমার নাই, বিক্রি ওরকম নাই। অন্যদিকে বোতলজাত সয়াবিনের দাম স্থিতিশীল থাকলেও কেজিতে 20 টাকা কমেছে পাম অয়েলের দাম কমেছে খোলা সয়াবিনেরও। পাম তেল 60 টাকা, 62 টাকা, সয়াবিন তেল 78 টাকা, 77 টাকা বিক্রি হচ্ছে। আর আগের দামেই প্রতি কেজি চিনি 35 টাকা, আর দেশি ডাল বিক্রি হচ্ছে 115 থেকে 117 টাকায়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। শুক্রবার ছুটির দিনে রাজধানীর আয়কর মেলায় ছিল করদাতাদের উপচে পড়া ভিড়। মেলা ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি। এবারের মেলার প্রথম দুদিনে গেলবারের মেলা থেকে শতকরা 11% বেশি রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছে এনবিআর। সাজিদ রাজুর রিপোর্ট। রাজধানীর আয়কর মেলার শুক্রবারের চিত্র এটি। সাপ্তাহিক ছুটির দিন থাকায় সরকারি বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার মানুষের ভিড় জমে মেলায়। কর দিতে আসেন নারী ও তরুণ করদাতারাও। আমাদের দেশের উন্নয়নের জন্য যেই টাকাটা প্রয়োজন হয় সেটা যদি আমরা সরকারকে পেমেন্ট না করি তাহলে কিন্তু আমাদের দেশের যথাযথ উন্নয়নটা হবে না। আজকে আমার হাজবেন্ডের অফিস ছুটি, এর জন্য আমাদের সুবিধা হয়, আর অন্যান্য দিন আর কি আসতে অসুবিধা। যথেষ্ট পরিমাণ আমাদেরকে সহায়তা করতেছেন। রিটার্নটা পুরোটাই ওনারা আমাদেরকে রেডি করার ব্যাপারে যথেষ্টই সহযোগিতা করছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর বক্তব্য, গেলবারের চেয়ে এবার সেবা গ্রহণকারীর সংখ্যা বেড়েছে জ্যামিতিক হারে, আর প্রথম দুদিনেই রাজস্ব আদায় হয়েছে গেলবারের চেয়ে 11% বেশি। 1.5 লক্ষের মতো গত বছর রিটার্ন পেয়েছিলাম। এই মেলায় যে আদায় যেটা হয় সেটাও কিন্তু কম সিগনিফিক্যান্ট না। যে উদ্দেশ্যে আমরা মেলা করছি, করদাতাদেরকে সচেতন করা এবং তাদের কর প্রদানে আগ্রহী করে তোলা, একটা কর কালচার বা কর সংস্কৃতি আর বিকাশ ঘটানো, এটা আমরা মনে হয় আমরা অনেকটুকু করতে পেরেছি। এদিকে মেলার কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যরাও। আয়কর মেলা কিভাবে কাজ করে, কিভাবে জনগণকে সহায়তা করে, এবং আয়কর বিভাগের তরফ থেকে যারা অফিসার এবং অন্যান্য কর্মচারী আছেন তারা জনসাধারণকে কিভাবে সহায়তা করতে পারেন তা দেখার জন্য, এবং আমরা দেখে সন্তুষ্ট হয়েছি। করদাতা ও সেবা গ্রহণকারীদের ভিড় অব্যাহত থাকলে মেলা শেষের সময়সীমা বিকেল 5টার পরও কিছু সময় বাড়ানো হতে পারে বলেও জানিয়েছে রাজস্ব বোর্ড। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। দর্শক, সপ্তাহব্যাপী আয়কর মেলার চতুর্থ দিন আজ। এই মুহূর্তে রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে রয়েছেন সহকর্মী জুবায়ের ফয়সাল, এবং চট্টগ্রামের আগ্রাবাদে সরকারি কার্যভবন 2-এ রয়েছেন ফেরদৌস লিপি। মেলার বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। শুরুতেই যাচ্ছি জুবায়ের ফয়সালের কাছে। নাজি, আপনি জানেন যে আয়কর মেলার এবারের 2015-16 করবর্ষের জন্য যেটি শুরু হয়েছে সপ্তাহব্যাপী আয়কর মেলা, আজকে তার চতুর্থ দিন, এবং শুরু থেকে আজকে দিনের সকালবেলা থেকেই, খুব সকাল থেকেই যে রাজধানীর বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি হয়েছে, সে কারণে অনেকেই ভেবেছিলেন যে কর্মকর্তাদের সাথে আমরা সকালে কথা বলার পর অনেকেই ভেবেছিলেন যে এখানে লোক সমাগম একটু কম হতে পারে, কিন্তু আমরা যেটা দেখলাম যে সকাল 10টার পর থেকেই কিন্তু এখানে করদাতাদের একটি ভিড় আমরা লক্ষ্য করছি, এবং অনেক করদাতারা তারা কিন্তু আসছেন এবং তাদের যে প্রয়োজনীয় সেবা, সেই সেবাগুলো তারা নেওয়ার ক্ষেত্রে তারা যে প্রক্রিয়াগুলো তারা মেনটেন করছেন। এবং আয়কর মেলার এবারের যে আসর, এর গত বছর আমরা যেটা দেখেছিলাম যে করদাতাদের যে অংশগ্রহণ, সেটার চেয়ে এবছর এবার কিন্তু অনেক বেশি প্রবৃদ্ধি হয়েছে। এখন পর্যন্ত গত 3 দিনে এখান থেকে সেবা গ্রহণ করেছেন প্রায় 2,82,277 জন, আর আয়কর রিটার্ন দাখিল করেছেন প্রায় 50,500-র মতো করদাতা, এবং আয়কর আহরণ হয়েছে এখন পর্যন্ত প্রায় 904 কোটি টাকা। তো এই যে মেলা থেকে এবারে যে সেবাগুলো করদাতারা পাচ্ছেন, সেখানে করদাতারা তাদের 2015-16 করবর্ষের আয়কর রিটার্ন পূরণ এবং জমা দিতে পারছেন। তাছাড়া মেলায় ই-টিন রেজিস্ট্রেশন বা নিবন্ধনের যে বুথ রয়েছে, সেখানে
সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে তারা নতুন করদাতারা ইটিন নিবন্ধন করতে পারছেন এবং বর্তমানে যে করদাতারা কর দিচ্ছেন তারাও কিন্তু ইটিন পুনর্নিবন্ধন করতে পারছেন। তাছাড়া এখানে করদাতারা মেলায় স্থাপিত অস্থায়ী সোনালী ব্যাংকের যে বুথ রয়েছে সেখানে তাদের আয়কর জমা দিতে পারছেন। তাছাড়া এখানে কয়েকটি হেল্প ডেস্ক চালু রয়েছে, যারা আয়কর কর্মকর্তারা আছেন তারা যে ডেস্কগুলো চালু করেছেন সেখানে তারা কিন্তু তাদের প্রয়োজনীয় সেবাটা পাচ্ছেন। যে বিষয়টি আসলে এখানে করদাতাদের সঙ্গে কয়েকজনের সঙ্গে আমি কথা বলেছিলাম যারা নতুন করদাতা, এবছর যারা নতুন কর দিতে এসেছেন এই প্রথমই দিচ্ছেন, তারা আমাকে যে বিষয়টি জানাচ্ছেন যে তারা কর দিচ্ছেন কিন্তু বাংলাদেশের অনেক মানুষ এখনো করের আওতায় আসেনি, কিন্তু তারা চাচ্ছেন যে দেশের সব মানুষ যারা সক্ষমতা রয়েছে, কর দেওয়ার মতো সক্ষমতা রয়েছে, তাদের প্রত্যেককেই করের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। এক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর সহযোগিতা তারা কামনা করছেন। তো এখন পর্যন্ত ঢাকার অফিসার্স ক্লাবে আয়কর মেলা থেকে যে আমার কাছে যে তথ্য ছিল সেটি এই পর্যন্তই। আর এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে আমাদের সহকর্মী ফেরদৌস লিপির কাছে সেখানকার কর মেলার সবশেষ খবরাখবর জানতে। ধন্যবাদ জুবাইর। আমাদের চট্টগ্রামেও কিন্তু বেশ জাঁকজমকপূর্ণভাবে চতুর্থ দিনের মতো আয়কর যে মেলা সেটা অনুষ্ঠিত হচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে প্রচুর সংখ্যক করদাতা কিন্তু উপস্থিত হয়েছেন এবং একভাবে তারা যেমন সেবা গ্রহণ করছেন পাশাপাশি কিন্তু আয়কর জমা দিচ্ছেন। এই ক্ষেত্রে কর্মকর্তারা বলছেন যেহেতু শনিবার বন্ধের দিন এই কারণে উপস্থিতিটা অনেক বেশি এবং গতকালও আমরা দেখেছি মেলায় প্রাঙ্গণে কিন্তু যারা কর দিচ্ছেন কিংবা যারা তথ্য জানতে আসছেন এর উপস্থিতি কিন্তু বেশ ভালো ছিল। তো কর্মকর্তাদের কাছ থেকে কিছু তথ্য নিয়েছি, সেটা হচ্ছে যে গতকাল শুক্রবার তৃতীয় দিনে কিন্তু প্রায় 57 কোটি 22 লাখ টাকার মতো আয়কর জমা পড়েছে এই মেলায় এবং শুধুমাত্র যে সেবা নিতে আসছে এই সংখ্যাও কিন্তু আমরা দেখেছি যে গত 2 দিনের তুলনায় কিন্তু বেশ ভালো, প্রায় 37,000-এর মতো সেবা প্রদানকারীরা এসেছিলেন এবং রিটার্ন জমা দিয়েছেন এরকম সংখ্যাও কিন্তু গত 2 দিনের তুলনায় বেশ ভালো, প্রায় 2,825 জন রিটার্ন জমা দিয়েছেন। এর মধ্যে ই পেমেন্টের সংখ্যা বেশ ভালো বলে কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন, প্রায় 40,100 মতো তারা জমা দিয়েছেন। এর বাইরে আপনাকে বলে রাখি যে চট্টগ্রামকে কিন্তু 4টি কর অঞ্চলে ভাগ করা হয়েছে এবং 4টি কর অঞ্চলের একাধিক বুথ স্থাপন করা হয়েছে যাতে যারা আসবেন করদাতারা তারা কিন্তু নির্বিঘ্নে আয়কর প্রদান কিংবা রেজিস্ট্রেশন, ই রেজিস্ট্রেশন সহ সব ধরনের সেবাটা পায় এবং এর মধ্যে কর্মকর্তারা যেটা বলছেন যে তাদের যেই অফিসিয়াল কর্মকর্তারা আছেন বেশিরভাগই কিন্তু এই মেলার সাথে যুক্ত আছেন এবং প্রচুর সংখ্যক আমরা দেখেছি যে আয়করদাতারা আসছেন, তারা কিন্তু তাদেরকে সেবা প্রদান করছেন এবং কর্মকর্তারা যতটুকু বলছেন যে এখানে কর অঞ্চলের বাইরেও কিন্তু ব্যাংকের বুথ রাখা হয়েছে, তারা কিন্তু জনতা ব্যাংক কিংবা সোনালী ব্যাংকের মাধ্যমে যে চালান, ই পেমেন্ট সহ বিভিন্নভাবে কিন্তু তারা আয়কর জমা দিতে পারে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামে যে আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে তার সর্বশেষ খবর। নাজিয়া। দর্শক, ঢাকা ও চট্টগ্রামের আয়কর মেলার চতুর্থ দিনের খবর জানছিলাম সহকর্মী জুবার ফয়সাল ও ফেরদৌস লিপির কাছ থেকে। দর্শক, গেল সপ্তাহে বিভিন্ন মন্ত্রী, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা দেশের অর্থনীতি নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, আর এসব বক্তব্য নিয়েই আমাদের এবারের আয়োজন। চলুন দেখে নিই এক নজরে। গত 7 বছরে আমাদের এক্সপোর্ট ইজ নট গ্রোইং, নেগেটিভ দা, কিন্তু নো গ্রোথ, আমাদের গ্রোথটা ইম্পিডেড হয়েছে। সুতরাং আমাদের এদিকে একটু বিশেষ নজর দেওয়া দরকার এবং সেখানে আমরা ইতিমধ্যে চেষ্টা চালিয়েছি ফর নিউ মার্কেটস এবং নিউ মার্কেটস হচ্ছে। আমাদের আই থিঙ্ক এক্সপোর্টস ইন ইন্ডিয়া বাড়ছে, আমাদের এক্সপোর্টস ইন চায়না বাড়ছে, আমাদের এক্সপোর্টস ইন জাপান বাড়ছে। রাশিয়াতে আমরা 1 লক্ষ টন আলু রপ্তানি করার সিদ্ধান্ত ছিল, এখন দেখা গেল যে সেই আলুর মধ্যে সমস্যা আছে, যে জন্য স্টপ হয়ে গেছে। দেশীয় বিনিয়োগকারীরা যদি বিদ্যুৎ না পায়, দেশীয় বিনিয়োগকারীরা যদি সুবিধা না পায়, তাহলে বিদেশিরা এখানে আসবে কি জন্য? সেই জন্য আমি মনে করি যে আমাদের কতগুলি ব্যাপারে আমাদের যত্নবান হওয়া উচিত, দৃষ্টি দেওয়া উচিত, দিয়া আমাদের এগিয়ে নেওয়া উচিত। কম সম্পদের এত কম আয়ের একটা দেশ এত বিশাল ভর্তুকি মালা বিরাজ করছে বিভিন্ন পথে এইদিকে সেদিকে, আমরা নানাভাবে নিচ্ছি আমাদের জাতীয় সম্পদ থেকে। আমার মনে হয় না অন্য কোনো দেশে আমরা এটা কখনো পাবো। আমরা সামান্য টিউশন ফি বাড়াতে পারি না, আমরা সামান্য ভ্যাট প্রয়োগ করতে পারি না,
বাধা বাধা বাধা। কোথায় বাধা আসে? পঞ্চগড়ে নয়, খাগড়াছড়িতে নয়, আমি যেখান থেকে এসেছি হাওড় এলাকা, যে সুনামগঞ্জ, সেখানে নয়, এই বারিদারে আসে, গুলশানে আসে, গুলিস্তানে আসে। We must sit down and talk about it. Especially Japan has awarded us duty-free, quota-free market access. বাংলাদেশ জাপানে অস্ত্র এবং হ্যান্ড গ্লোভস ছাড়া সব পণ্যের শুল্ক ও কোটামুক্ত সুবিধা পায়। আশা করছি হ্যান্ড গ্লোভস ও শুল্কমুক্ত সুবিধা দেবে জাপান। চামড়াজাত পণ্য রপ্তানিতেও আমাদের লক্ষ্য জাপানের বাজার। বিনিয়োগের পরিবেশ কাজে লাগাতে আরো বেশি জাপানি বিনিয়োগকারী এগিয়ে আসবে বলে আশা করছি। ভোলাতে পর্যাপ্ত গ্যাস পাওয়া গেছে, সেখানেও তারা বিনিয়োগ করতে পারে। Also very good. We are exporting huge amount of product. এর বিষয়ে সরকারের যে অবস্থান, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনাক্রমে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ভ্যাট প্রত্যাহার করেছেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় উপর কোনো যে 7.5% যে ভ্যাট ছিল, এটা আর থাকবে না। 7 5-year প্ল্যানের প্রথম বছর আমাদের টার্গেটটি হচ্ছে আমরা জিডিপিতে প্রবৃদ্ধি অর্জন করব শতকরা 7%। এটি হচ্ছে আমাদের প্রজেকশন। আমরা সেখান থেকে শুরু করব। 7টি প্রকল্প আমরা অনুমোদন দিয়েছি। অনুমোদিত প্রকল্পগুলোর বিপরীতে প্রাকৃতিক ব্যয়ের পরিমাণ হচ্ছে 5,039 কোটি 79 লক্ষ টাকা। মাননীয় প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী মহোদয়কে বলছেন যেই যেই জায়গায় আমাদেরকে জমি দেওয়া হয়েছে সেই সমস্ত জায়গায় আমাদের নিজস্ব আমাদের অফিস অথবা হাই কমিশনার অফিস তৈরি করার জন্য এইটি অনুশাসন দিয়েছেন। তাদের সঙ্গে আমাদের কিছুই সম্পর্ক নাই এক্সেপ্ট সাম ট্রেড। দে ওয়ান্ট টু এস্টাবলিশ রিলেশনশিপ, সেজন্য এসছে সেইখানে। তারা দে ওয়ান্ট টু প্রোভাইড ফাইন্যান্সিং। অফ কোর্স ইটস ফাইন্যান্সিং ইজ এক্সপোর্ট প্রমোশন ফর দেম। সো যাই হোক, সেটাই বলে গেল যে তারা একটা প্রস্তাব নিয়ে আসছে যে দে উইল প্রোভাইড ফাইন্যান্সিং ফর গুডস অফ দেয়ার কান্ট্রি। আমাদের পভার্টি লেভেল এটা 2028 সালে এক্স্যাক্টলি 2028 সালে শূন্যতে চলে আসবে। আমাদের মূল জায়গাটি হচ্ছে এই দেশের মানুষকে শতভাগ শিক্ষিত করা, এদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। পরিকল্পনা অনুযায়ী এমডিজির পর এসডিজিতে সাফল্য পেতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনীতি সহ সব ক্ষেত্রে সহযোগিতা আরো বৃদ্ধি করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখেই আমাদের সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে চাই। এবারে গেল সপ্তাহের পুঁজিবাজারের খবর। লেনদেন এবং সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে গেল সপ্তাহে কার্যক্রম শুরু করে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সপ্তাহের মাঝামাঝিতে কমলেও শেষের দিকে বাড়ে লেনদেন এবং সূচকের পরিমাণ। সপ্তাহ শেষে লেনদেন বাড়ে 56 কোটি 89 লাখ টাকা এবং সূচক বাড়ে 51 পয়েন্ট। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইতে লেনদেন হয় 757 কোটি 54 লাখ টাকা, যা এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসের চেয়ে 925 কোটি টাকা কম। এদিন সূচক ছিল 4768 পয়েন্ট। দ্বিতীয় কার্যদিবসের লেনদেন কিছুটা কমলেও বাড়ে সূচক। তৃতীয় কার্যদিবসের লেনদেন কমে দাঁড়ায় 420 কোটি 40 লাখ টাকা। এ পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। তবে এদিন সূচক বেড়ে দাঁড়ায় 4801 পয়েন্ট। চতুর্থ কার্যদিবসের লেনদেন বাড়ে কিছুটা, তবে কমে সূচক। পঞ্চম এবং শেষ কার্যদিবসে লেনদেন বেড়ে দাঁড়ায় 514 কোটি 43 লাখ টাকা। এদিন সূচক বেড়ে দাঁড়ায় 4819 পয়েন্ট। লেনদেন এবং সূচকের এই পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। গেল সপ্তাহে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে 147টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে 154টির এবং অপরিবর্তিত ছিল 25টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। গেল সপ্তাহে শেয়ারের দাম বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ লিমিটেড, ইসলামী ব্যাংক, কাশেম ড্রাইসেলস, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, বাংলাদেশ স্টিল রি রোলিং মিলস। অন্যদিকে শেয়ারের দাম কমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মুন্নো সিরামিক, স্ট্যান্ডার্ড সিরামিক, আনোয়ার গ্যালভানাইজিং, মিরাকল ইন্ডাস্ট্রি এবং আরামিদ সিমেন্ট উল্লেখযোগ্য। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। 2021 সালের মধ্যে পোশাক খাতে $50 বিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণে চ্যালেঞ্জ মোকাবেলা শীর্ষক এক গোল টেবিল বৈঠকের আয়োজন করেছে বিজিএমইএ। বৈঠকটি চলছে চট্টগ্রাম ক্লাবের অডিটোরিয়ামে। সেখানে আছেন সহকর্মী হাজেরা শিউলি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 2021 সালে বিজিবির পক্ষ থেকে যে রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে $50 বিলিয়ন রফতানি টার্গেট, সেই লক্ষ্যমাত্রা পূরণে কিন্তু এখনো অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। বিশেষ করে চট্টগ্রামের যে গার্মেন্টস কারখানাগুলো, তারা অবকাঠামোগত সমস্যা সহ নানা ধরনের সমস্যা তাদেরকে মোকাবেলা করতে হচ্ছে, যে কারণেই দিন দিন চট্টগ্রাম কিন্তু রফতানির ক্ষেত্রে পিছিয়ে পড়ছে। তো এখানকার পোশাক উদ্যোক্তাদের যে মতামত সেটি হচ্ছে যে $50 বিলিয়ন রফতানি টার্গেট অর্জন করতে হলে চট্টগ্রামকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং নীতি নির্ধারণী পর্যায়ে সেই চট্টগ্রামে যে সমস্যাগুলো আছে সেগুলোকে ফেস করার জন্য সেই ধরনের পলিসি প্রণয়ন করতে হবে। এবং সেই বিষয়টিকে মাথায় রেখেই আজকে বিজিএমই এবং রিসার্চ ফর ইনিশিয়েটিভের উদ্যোগে এখানে একটি গোল টেবিল বৈঠক এই মুহূর্তে চলছে এবং সেখানে কি নোট পেপার উপস্থাপন করছে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, এছাড়া বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং জ্বালানি বিশেষজ্ঞ প্রফেসর মহতামিম সহ অনেকেই এখানে তাদের বক্তব্য স্থাপন করবেন। তো এই এখন পর্যন্ত আলোচনা যেটা উঠে এসেছে এবং তারা যেটা বলছেন যে চট্টগ্রামে বিশেষ করে এখনো কোনো গার্মেন্টস পল্লী স্থাপন করা হয়নি এবং বর্তমানে যে কারখানাগুলো আছে সেগুলো সব বিক্ষিপ্তভাবে এবং অবকাঠামোগত সমস্যা বেশ রয়েছে। বিশেষ করে রানা প্লাজা এবং তাজিম ফ্যাশন অগ্নিকাণ্ডের পর বায়ারদের বিশেষ করে ইউরোপ এবং আমেরিকার ক্রেতা সংগঠন অ্যাকর্ড অ্যালায়েন্সের যে কমপ্লেক্স ইস্যু, সেক্ষেত্রে শেয়ারিং বিল্ডিংয়ে কোনো ধরনের কারখানা রাখা যাবে না এবং আগামী 6 মাসের মধ্যে যদি কারখানাগুলো শিফট করা না যায় তাহলে ধীরে ধীরে আরও অনেক কারখানা রুগ্ন হয়ে যাবে। এবং তারা যেটা বলছেন যে বর্তমানে যেভাবে আমদানি রপ্তানি প্রবৃদ্ধি এবং পোশাক শিল্পের প্রবৃদ্ধি হচ্ছে সেটাকে ধরে রাখতে হলে বন্দরেরও সক্ষমতা আরও বাড়াতে হবে এবং কাস্টমসের অটোমেশন আরও পূর্ণাঙ্গ করতে হবে এবং এখানে পৃথক পোশাক পল্লী স্থাপন করতে হবে। এছাড়া জ্বালানি বিশেষ করে গ্যাসের যে স্বল্পতা রয়েছে, অনেক কারখানায় কিন্তু এখন উৎপাদন আসতে পারছে না, সে কারণে গ্যাসের জন্য বিকল্প জ্বালানির উৎস খুঁজে বের করতে হবে এবং এই বিষয়গুলোকে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে গুরুত্ব দিতে হবে। তো নাজি, এই ছিল আমার কাছে চট্টগ্রামে আগ্রাবাদ চট্টগ্রাম চিটাং ক্লাবে বিজিএমের উদ্যোগে $50 বিলিয়ন পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়ে যে গোল টেবিল বৈঠক তার সার্বিক তথ্য। দর্শক, পোশাক শিল্প নিয়ে বিজিএমই আয়োজিত গোল টেবিল বৈঠকের সবশেষ খবর জানছিলাম সহকর্মী হাজেরা শিউলির কাছ থেকে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পর বাংলাদেশের এবারের লক্ষ্য টেকসই উন্নয়ন নিশ্চিত করা। 2030 সালের মধ্যে দারিদ্র্য বিমোচনের জন্য জলবায়ু পরিবর্তন রোধ, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ বান্ধব জ্বালানির প্রচলন ও শিল্পায়ন সহ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অন্যতম। সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে এই বিষয়গুলো তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউ ইয়র্ক সফর এবং এমনই সব বিষয় নিয়ে কথা বলতে সময় সংবাদের নিউ ইয়র্ক স্টুডিওতে উপস্থিত হয়েছিলেন জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর A.K. মোমেন। চলুন দেখে নেই আলোচনার কিছু অংশ। বাংলাদেশের টেকসই উন্নয়নের ক্ষেত্রে ফোকাসটা কি? আমাদের দেশের ল্যাবটা কোন জায়গায় আছে? এই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে ব্যবসায়ী, সিভিল সোসাইটি, এনজিওস, ইউথ, উইমেন, যত রকমের লোক আছে, কারণ এটা সবার জন্য, এটা আপনার আমার জন্য না, এটা সবার জন্য, সারা বিশ্ববাসীর জন্য। আমরা এটারে বলি প্রো পিপুল, প্রো প্ল্যানেট, মোর ইনক্লুসিভ, মোর ইকুইটেবল, মোর পিসফুল, সাস্টেনেবল ওয়ার্ল্ড ফর অল, where no one will be left behind. It will be a win-win situation for এইটা অর্জন করতে হলে আপনি আমি এক দুজনে কাজ করলে হবে না, everybody has to work hard। এবং তাহলে আমরা একটা সুন্দর পৃথিবী, যেটা আমরা ব্যাস চিন্তা করি ওই রকম একটা পৃথিবীর আমরা গড়ে তুলতে পারবো। আমাদের এই টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রায় আছে যে 2030 সালের মধ্যে বিশ্বে কোনো দারিদ্র্য থাকবে না। ওর সঙ্গে একটি কথা উল্লেখ করতে চাই যে আমাদের দেশে রোহিঙ্গা সমস্যা একটি বড় সমস্যা, এটি আমাদের এই টেকসই উন্নয়নের ক্ষেত্রে অবশ্যই বাধা হয়ে দাঁড়াতে পারে। সেদিক থেকে কি আমরা প্রায় 4-5 লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দিয়েছি, 29,000-এর মতো রিফিউজি আমরা ক্যাম্পে রেখেছি। আর সম্প্রীতিকালে আপনার টেলিভিশনে দেখেন প্রায় 2.5-3 লাখ রিফিউজি এই যুদ্ধের কারণে সিরিয়া, লিবিয়া, এদের থেকে ইরাক, এগুলোর থেকে ইউরোপে যাচ্ছে, মাত্র 3.5 লাখ। এইগুলোরে তারা সারা ইউরোপবাসী আশ্রয় দিতে পারে না। ইউরোপিয়ানরা যারা বেশি বেশি হিউম্যান রাইটসের কথা বলে, আমাদের অনেক উপদেশ দেয়, আমাদের অনেক গাইডেন্স দেয়, তারা মাত্র 3.5 লাখ লোকের নিতে গিয়ে হিমশিম খাচ্ছে। এখানে যে মূলধারার ব্যবসায়ীদের সঙ্গে তার যে বৈঠক হবে, সেখানে
তিনি অবশ্যই আমার ধারণা যে বিনিয়োগের বিষয়ে কথা বলবেন। নিশ্চয়ই বিনিয়োগের কথা বলবেন। যারা ইনভেস্ট করে তাদেরও ওখানে ইনভেস্ট করতে হলে অনেকে আমাদের দেশ চিনে টেনে না, অনেকেই চিনে এটা হয়তো দুর্গত এলাকা, দরিদ্র দেশ, এই জন্য চিন্তা করে না। কিন্তু যে একবার গেছে সেখানে সে ইজ মেকিং মানি। যেমন ধরুন আপনার এই টেলিফোন কোম্পানি, হ্যাঁ, এই যে টেলিনর কোম্পানি, ওখানে প্রথম যেতে চায় নাই, একবার গিয়ে বিলিয়নস অফ ডলার প্রতি বছর তার দেশে পাঠাচ্ছে, তার দেশের লোকগুলো চাকরি পাচ্ছে। আমরা যেটা বলছি বিশ্ববাসীকে, উন্নত দেশগুলোকে, দেখো তোমরা আমাদের দেশে যদি ইনভেস্ট করো, ইট ইজ এ উইন উইন সিচুয়েশন, তোমাদেরও লাভ হবে, আমাদেরও লাভ হবে। সাইডলাইন ডিপ্লোমেসিতে জিএসপি নিয়ে কি কোনো কথাবার্তা হবে? আমাদের কাপড়ের বিক্রিতে জিএসপি আমাদের আঘাত দেয় না। জিএসপি কি প্লাস্টিক টাস্টিক কি এগুলো কি ডিফেন্সের লোকরাই বেশি কিনে, এদেশের ডিফেন্স কিনে। এবং আমরা যদিও ওই যে জিএসপিটা আমাদের বাদ হয়ে গেছে, পলিটিক্যালি এটা একটা খারাপ খবর যে আমেরিকা জিএসপি সব দেশকে দিল, আমাদের দিল না। আমেরিকা আমরা জানতাম যে দরিদ্র দেশের বন্ধু, আর তারা আমাদের এই পানিশমেন্টটা দিচ্ছে, সেটা তাদের লজ্জা। আর জিএসপির ক্ষতি আমাদের খুব কম। ক্লাইমেট চেঞ্জে মানুষ নিজের গৃহহারা হয়, এটার রেসপন্সিবিলিটি যারা করে তারা নেয় না। আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, তোমরা এটার অপরাধী, সুতরাং তোমরা এটার রেসপন্সিবিলিটি নাও। এমডিজিতে আমরা সাকসেসের পরে আমরা বক্তব্য রাখছি। পিস কিপিং এ আমরা নাম্বার 1, সেখানে আমরা বক্তব্য রাখছি। আমরা সাউথের প্রেসিডেন্ট, আমরা সেখান থেকে বক্তব্য রাখছি। আমরা উইমেন এম্পাওয়ারমেন্টের একটা স্টার, আমরা সেখান থেকে। আমরা প্রত্যেক ক্ষেত্রে এটা লিডারশিপ রোল থেকে কথা বলছি, তাতে আমাদের অনেক রকমের আমাদের ইমেজ যেমন বিল্ডিং হবে, দেশের অবস্থানের উন্নতি হবে। এবারে দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। জাপানের মোট ঋণের পরিমাণ দেশটির প্রবৃদ্ধির 200% পৌঁছেছে। এ কারণে দেশটির ঋণমান সক্ষমতা A+ থেকে AA- নামিয়ে এনেছে ঋণমান নির্ণয়কারী সংস্থা S&P। সেই সাথে সংস্থাটি পূর্বাভাস দিয়েছে আগামী 2 থেকে 3 বছর দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে ব্যর্থ হবে জাপান সরকার। এছাড়া ব্যাংক অব জাপান যদি মুদ্রানীতিতে পরিবর্তন আনে, তাহলে ঋণের পরিমাণ আরও বাড়বে বলেও পূর্বাভাস সংস্থাটির। এর আগে গেল বছর জাপানের ঋণমান সক্ষমতা কমিয়েছে মুডিস এবং ফিচ। রাজস্ব আয় বাড়াতে এবং মাথাপিছু ঋণের পরিমাণ কমাতে গেল বছর বিভিন্ন খাতে বিক্রয় কর বাড়িয়ে দেয় জাপান সরকার। কিন্তু দেশটিতে বয়স্ক নাগরিকের সংখ্যা বেশি থাকায় খুব একটা ফলপ্রসূ হয়নি সেই সিদ্ধান্ত। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় যুক্তরাষ্ট্রের বিচার বিভাগকে $90 কোটি জরিমানা দিতে রাজি হয়েছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরস। অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের সড়ক দুর্ঘটনায় অন্তত 124 জনের মৃত্যুর জন্য দায়ী ডেট্রয়েট ভিত্তিক এই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের গাড়ি। যান্ত্রিক ত্রুটির জন্য এর আগে অনেক গাড়ি বাজার থেকে তুলে নিয়েছে জেনারেল মোটরস। তবে সুইচে যান্ত্রিক ত্রুটি পাওয়ায় গেল বছর থেকেই নানা সমালোচনার মুখে পড়ে জিএম। এছাড়াও অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। মাত্র $50 মূল্যের ট্যাবলেট বাজারে আনলো অনলাইন পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান Amazon.com। গ্রাহকদের আকৃষ্ট করতেই সুলভ মূল্যে ট্যাবলেট বাজারে ছেড়েছে প্রতিষ্ঠানটি। নতুন এই ট্যাবলেটে অ্যামাজনের নতুন এবং আপগ্রেডেড ডিভাইস রয়েছে। এছাড়া 7 ইঞ্চি স্ক্রিনের এই ট্যাবলেটে রয়েছে ফ্রন্ট ব্যাক ক্যামেরা। 30 সেপ্টেম্বর থেকে ডিভাইসটির শিপমেন্ট শুরু হবে। এই ঘোষণার পর অ্যামাজনের শেয়ারের দাম বেড়েছে। এছাড়া এইচডি ট্যাবলেট এবং টিভি গ্যাজেটও বাজারে ছাড়বে অ্যামাজন। ফায়ার টিভি সেট বক্সের দাম ধরা হয়েছে প্রায় $100। আবারও জানিয়ে দিচ্ছি এই সময় বাণিজ্যের শিরোনামগুলো। রাজধানীতে আজ থেকে আনুষ্ঠানিকভাবে বসেছে কোরবানির গরুর হাট। বৃষ্টিতে ভোগান্তিতে ক্রেতা বিক্রেতারা। গরু মোটা তাজা কারণে কমেছে স্টেরয়েড হরমোন ব্যবহারের প্রবণতা। ভারতীয় গরু আসলে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় দেশের খামারিরা। সরবরাহ কম থাকায় বাড়ছে চামড়া প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত লবণের দাম। আমদানির সিদ্ধান্ত সময় মতো না নেওয়ায় দাম বাড়তে পারে কয়েক গুণ, আশঙ্কা ব্যবসায়ীদের। এবং কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর পাইকারি বাজারে বেড়েছে মশলার দাম। আদা, রসুন ও পেঁয়াজের দাম কমলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল।
এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।